দিয়ে সারাদিন হসপিটালেই ছিল সুজি। আজ আর পার্ট টাইমেও যাওয়া হয়নি ওর। খুব শীঘ্রই অপারেশন হবে মায়ের। সুজির জন্য এই মুহূর্তে হসপিটালে থাকাটা খুব জরুরি। তাই সুজি ভেবেছে পার্ট টাইম থেকে কয়েকদিন ছুটি নিয়ে পুরো সময়টা হসপিটালে কাটাবে ও। এখন সন্ধ্যা রাত। সুজি কেবলই হসপিটাল থেকে বেরিয়েছে। সারাদিন কিছু না খাওয়ার তরুণ শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ওর। হসপিটাল থেকে কিছু দূর হেঁটে গেলে একটা গ্রোসারি শপ পাওয়া যায়। সুজি হাঁটতে হাঁটতে গ্রোসারিতে গিয়ে কিছু খাবার কিনে নিল। তারপর গিয়ে বসলো রাস্তার পাশে একটা খালি বেঞ্চিতে। সেখানে বসে খেতে আরম্ভ করলো শুকনো খাবারগুলো। ওর মনটা আজ বড্ড ফুরফুরে, সেই সাথে ভেতরটাও হালকা লাগছে কয়েক গুণ। মনে হচ্ছে এতদিনের কষ্ট পরিশ্রম ত্যাগ কোনোটাই বিফলে যায়নি। অবশেষে সবকিছু ঠিকঠাক হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে ওরা। হাতে থাকা বাবলটিতে একটা লম্বা সিপটে লেবুচ খেয়ে এসে সুজি আর মনে বলে, আপনাকে খুব মিস করছি জিহুক সাহেব। তারপর আবার একটা লম্বা সিপ, তবে এবার সুজি চাই এসে পেয়েছে ঠিকই, কিন্তু সেটা আর গলা থেকে নামাতে পারলো না। তার আগে ওর দৃষ্টিগত হলো অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। গ্রোসারি শপের সামনে জিহুক একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। ওর হাতে দুটো বাবল টি এর ঝাড়। মেয়েটার ভাবভঙ্গিমা এমন যে এখনই লাভ দিয়ে কোলে উঠে পড়বে জিহুপের। সুজি বড্ড আত্মসম্মানী। এক নজর দেখেছে বলে সারাক্ষণ হ্যাংলার মতো তাকিয়ে তাদের কাণ্ড কারখানা দেখবে এতটাও নির্লজ্জ মেয়ে ও নয়। তাই জিহুপের চোখ এদিকে আসার আগেই সুজি হাঁটা ধরে উল্টো পথে। হাঁটার সময় রাস্তার পাশে ডাস্টবিনে ছুঁড়ে মারে হাতে থাকা বাবলটি ভর্তি 4 টাকায়। সুজির মতো এটা বাড়াবাড়ি নয়, এটাই ওর আত্মসম্মান, যা ও খুব সহজে খেলার জন্য কারো হাতে তুলে দিবে না। যদিও জিহুপকে সেটা তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল হৃদয়টা, তবে এখন মনে হচ্ছে সেটা নিতান্তই ভুল সিদ্ধান্ত হতো। অন্যান্য দিনের মতো আজ হলরুমের কাছে বসে নিজের ক্ষত সহায়তা বসেছে জাংকুক। তখন তে খেয়াল করেনি জাংকুক আগে থেকে আহত ছিল। ওর পা, কপালে কিছুটা অংশ, সব কানে রক্তাক্ত ক্ষত ছিল। সেই সাথে বাইকার লেদার জ্যাকেটটাও ছিল ছেঁড়া। জামা কাপড় পাল্টে নিজেকে পরিষ্কার করে মাত্র নিচে এসেছে তে। আবু বাড়িতে ফেরেনি। বিকেলের ঘটনার পর থেকে ভেতরে অজানা আতঙ্কটা যেন জেগে বসেছে দ্বিগুণ হারে। রুমের মধ্যে একা একা থাকতে কেমন যেন গা ছমছম করছে ওর। তাই তো রুমের কাজ ছেড়ে দ্রুত নিচে নেমে এসেছে তে। জাংকুক আজ ফার্স্ট এড নিয়ে বসে আছে, তবে ওর মুখ ভঙ্গিমা কেমন যেন অন্যরকম। নিজের শরীরের এত এত ক্ষততে কোনো রূপ খেয়াল নেই ওর। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে জাংকুক। তে সেদিনের মতো করে জাংকুকের কাছে এগিয়ে গিয়ে আগ বাড়িয়ে বলল, দিন, আমি ট্রিট করে দিচ্ছি। হঠাৎ তের আওয়াজে ধ্যান ভাগে জাংকুকের। ও বিরক্ত হয়ে বলে, তুই পারবি না, যা তো নিজের কাজ কর গিয়ে। তে পাত্তা দিল না ওর কথায়। উল্টে গিয়ে বসলো জাংকুকের পায়ের কাছে। মেঝেতে বসে তোলার মধ্যে অ্যান্টিসেপটিক লাগিয়ে জাংকুকের হাতের উপর চেপে ধরতে চোখ দুটো খিচে বন্ধ করে দিল জাংকুক। তবে মুখ দিয়ে একটা টু শব্দ বের হলো না ওর। তে বিরক্ত হলো। লোকটার অনুমতি বলে কিছু নেই নাকি? ও কেন ধরতো না অবলম্বন করলো। হুট করে হাতের তোলাটা আরো শক্ত করে চেপে ধরলো জাংকুকের ক্ষতস্থানে। এবারও চুপচাপ নির্বিঘ্ন সে। শুধু চোখ বুজে হাসকে সরে বলল, আমাকে ব্যথা দিয়ে শান্তি পাস? সঙ্গে সঙ্গে থেমে গেল তে। তার মানে জাংকুকেরও ব্যথা লাগে, শুধু মুখে প্রকাশ করে না। ও পুনরায় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলল, কি করে ব্যথা পেলেন? জাস্ট এ মাইনর বাইক অ্যাক্সিডেন্ট। বাইকে আপনার এত আসক্তি? এত ব্যথা পাওয়ার পরেও বাইক রাইডিং ছাড়েন না? তোর থেকে বহু গুণ কম। তাহলে ভাব তোকে কিভাবে ছাড়ি। পায়ের ক্ষতগুলোতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে জাংকুকের পাশে বসে ওর হাতটা দেখতে দেখতে তে বলল, কি বললেন শুনিনি। জাংকুক নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, নাথিং। আমি যখন কথা বলি তখন কান কোথায় থাকে তোর? তে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জাংকুকের হাতটা আবারও টেনে নিয়ে সেখানটায় ব্যথানাশক লাগাতে লাগাতে বলল, আমি ভাবছি হাতের ক্ষতটা অনেক গভীর, এটা আমি কিভাবে ব্যান্ডেজ করব? দেখে মনে হচ্ছে সেলাই লাগবে। তের কথায় জাংকুকের ঠোঁট বাঁকা হাসিতে প্রশস্ত হয়। তারপর হুট করে চোখ মুখ কুঁচকে সামনের মনিটরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে জাংকুক বলে, না পারলে দূরে সর। নিজেই তো পাকামি করে এসেছিস সাহায্য করতে, এখন বলছিস পারবো না। আমি বলেছিলাম আসতে। আপনি এমন কেন? কেমন আমি? ঝগড়ুটে তিলকে তাল বানিয়ে ফেলেন। আপনার বউয়ের কপালে দুঃখ আছে। ঠিকই বলেছিস, আমার কথা না শুনলে তোর কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ সেটা জানি। আপনি জিওন ফ্যামিলির ছোট সাহেব কিনা, দুঃখ তো থাকবেই। আচ্ছা তখন হঠাৎ ছুরিটা চেপে ধরতে গেলেন কেন শুনি? চেপে না ধরলে তো তোর আঘাত লাগতো। জাংকুকের হাতের ক্ষতটা অনেক বেশি গভীর। তাই ভেতর ভেতর অনুশোচনা হচ্ছে ওর জন্যই তা যেমনটা হয়েছে। তাই ও জাংকুকের ক্ষতস্থানে হালকা ফু দিয়ে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে নরম সুরে বলল, বেশি ব্যথা লাগছে? না, এখন কম লাগছে। 5 রাত চলমান। দিনের আলো শেষ হতেই তাপমাত্রা নেমে গিয়ে চারিদিকে কনকনে শীতল হাওয়া বইছে। সুজি আটতে বোধ হয় গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ ছাদ বারান্দায় এখনো টিমটিমিয়ে ফেরি লাইট চলছে। সেখানে গোল হয়ে বসে আছে সুগা, ইউরো, জিমিন। জাংকুক ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। ওরা সবাই সারা রাত ধরে কিছু একটা পরামর্শ করেছে। সুগা কোলের উপর ল্যাপটপ নিয়ে এখনো কি যেন করছে। জিমিন তো আকারে বসে সুগাকে বলল, তুই কবে এসব বন্ধ করবি সুগা?
বন্ধ করব মানে? তোর বাবাকে ওরা আটকে রেখেছে আর ভিডিও প্রুফ পাঠিয়েছে। তুই না গেলে ওরা তোর বাবাকে মেরে ফেলবে। আর তুই ভাবছিস তোকে আমি এই রিক্সের জায়গায় একা যেতে দেব? আচ্ছা, আমরা পুলিশকে কেন বলছি না? গর্ধব, পুলিশকে জানালে জিমি ফেসে যাবে। তাছাড়া ক্লাবটা ইউএসএ নয়, থাইল্যান্ডে। ওদের বাক বিতণ্ডার মাঝে জাঙ্কুক না ঘুরে বলল, সুগা প্রাইভেট জেট বুক কর। তের ফ্লাইটে ফোবিয়া আছে, ওকে নিয়ে বিজনেস ক্লাসে যেতে পারবো না। তে? ইয়েস, তে। লাইক সিরিয়াসলি জেকে, আমরা একটা মিশন নিয়ে থাইল্যান্ডে যাচ্ছি আর তুই সেখানে বিপদের মধ্যে তেকে নিয়ে যাবি? আমি যেখানে থাকবো সেখানে তের কোনো বিপদ নেই। কিন্তু হঠাৎ তে কিভাবে? Yesterday someone tried to attack her. কি? ঠিক শুনেছিস। কাল ওই বাস্টার্ডের ভাগ্য ভালো ছিল যে আমি উইক ছিলাম। তবে চিন্তা নেই, খুব শীঘ্রই নিজের কর্মের ফল ভোগ করবে সে। কিন্তু এই মুহূর্তে আমি তেকে একা রেখে দেশের বাইরে গিয়ে কিছুতেই নিশ্চিতে থাকতে পারবো না। কিন্তু সুজি, ওর উপর অ্যাটাক আসবে না তার কি গ্যারান্টি? সুজির জন্য চিন্তার কারণ নেই, কারণ ও বেশিরভাগ সময়ই হসপিটালে থাকে। তাছাড়া জিহব থাকতে সুজির সাথে খারাপ কিছু হওয়ার চান্সই নেই। ভালোই হবে, তোরা তোদের মিশন ফিশন শেষ করবি, সেই ফাঁকে আমি আর তে একটু ব্যাংককের সমুদ্র বিলাস সেরে আসবো। নট আ ব্যাড আইডিয়া। তৎক্ষণাৎ ওর পশ্চাতে বরাবর লাথি মেরে কনকনে বরফ শীতল ঠান্ডা পানিতে ফেলে দিয়ে ঠোঁটের কোনো একটা কাপড়ে মিশ্রিত হাসি চলে জাঙ্কুক বলে, নো চান্স ব্রো, শি ইজ মাইন। আমেরিকার আবহাওয়া মানে আধুনিক ভাষায় মৌসুমী। এদেশে আলাদা করে বর্ষা মৌসুম নামে কিছু নেই বলে পুরো বছরের যখন তখনই প্রকৃতি ধারণ করে তীব্র বর্ষা রূপ। বিশেষ করে শীতে প্রকাণ্ড কুয়াশা আবৃত ধরণীকে আরো খানিকটা শীতল কনকনে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে নেমে আসে এক পশলা ঝুম বৃষ্টি। আজও তেমন করে অপ্রত্যাশিত ভাবে প্রকৃতিকে হানা দিয়েছে তীব্রকার বর্ষাকাল। সকাল সকাল তো ভালোই রোদ উঠেছিল, আর এখন দিনের আকাশ মেঘে ঢেকে ঢুকে সন্ধ্যা রাতে পরিণত হয়েছে। জানালার কাজ গলিয়ে বৃষ্টির ছাদ এসে আছড়ে পড়েছে রুমের মেঝেতে। সুজি হাতের কাজ রেখে দ্রুত এগিয়ে গিয়ে জানালার কাজটা পুরোপুরি টেনে দিল। এখন ঠান্ডাও কম লাগছে খানিকটা। সেই কখন থেকে সুজি ডাকাডাকির ফলস্বরূপ এতক্ষণে উঠে গিয়ে রোবটের মতো সকালের কাজগুলো সেরে নিল তে। খানিক বাদে ফোলাফালা চোখ নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ঘ্যান ঘ্যান করে সুজির উদ্দেশ্যে বলে, কি দরকার আপা? আমি যেতে চাই না ওনাদের সাথে। তুই কেন অযথা জামা কাপড় গোছাচ্ছিস? সেই জামা কাপড়গুলো গুছিয়ে সযত্নে ট্রলি ব্যাগে রাখতে রাখতে সুজি বলে, যেতে চাস না মানে? সারাদিন তো ঘরে মন মরা হয়ে বসে থাকিস, ভার্সিটিতেও তো যাস না কিছুদিন ধরে। আমার তো আর তোকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়ই হয়ে ওঠে না। তার চেয়ে বরং তুই জাঙ্কুক ভাইয়াদের সাথে ঘুরে আয়, তোর মন ভালো হয়ে যাবে। তাছাড়া জাঙ্কুক ভাইয়ার মেয়ে বান্ধবীর কি জানো না, জিমির আপু। হ্যাঁ, উনি তো তোকে অনেক আদর করে। তাহলে তোর চিন্তা কিসের? আমি এখন বড় হয়ে গেছি আপা, কারো আদর করা না করা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে অযথা যাবি না বলে কেন ঢং করছিস? দেখতে আগামী কয়েকদিন হসপিটালে আমি অনেক ব্যস্ত থাকবো, ঠিক মতো বাসাতে আসতে পারবো কিনা সন্দেহ। তার যে বরং তুই এই ফাঁকে ঘুরে আয়, এসে দেখবি আমাদের মায়ের অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। তাছাড়া জাঙ্কুক ভাইয়া তো বলেছে তারা ঘুরতেই যাচ্ছে। তে মুখ ফুটে আর জবাব দিল না, শুধু মনে মনে ভাবলো, সমস্যাটা তো জাঙ্কুক ভাইয়াকে নিয়েই। আর এখন এত দূরে তার সাথে গেলে তো মাথার উপরে তাণ্ডব নৃত্য করবে, কথায় কথায় উঠাবে আর বসাবে, সারাক্ষণ অর্ডার আর হুকুম। এসব আমি একদমই নিতে পারি না। কি রে, কি ভাবছিস? ঘুরে আয়, এতে তোরই লাভ। আমার সুযোগ থাকলে আমিও যেতাম। তাছাড়া মা সুস্থ হয়ে গেলে তো আবার আগের মতোই জীবন কাটাতে হবে। তুই তো জানিস মা ঘোরাঘুরি একদমই পছন্দ করে না। সুজির কথায় তে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দু হাতে ওর গলা জড়িয়ে ধরে বলল, তুই বেস্ট আপা। ইস, তুই যদি আমার মা হতি। হয়েছে, আর তেল দিতে হবে না। এখন দ্রুত রেডি হয়ে নে, সেখান থেকে ফিরে তোকে পিক করে সোজা এয়ারপোর্টে যাবে। কয়েক মুহূর্ত কথা থামিয়ে আবার সচকিত নয়নে সুজি বলে, তুই একটা জিনিস খেয়াল করেছিস তে? কি জিনিস? জাঙ্কুক ভাইয়া বোধহয় এত বছর পর অবশেষে আমাদের বোন হিসাবে মেনে নিয়েছে। না হলে তোকে সাথে করে ঘুরতে নিয়ে যাওয়ার কথা কেন বলবে? সেসব আমি জানি না, বাদ দে তো ওনার কথা। এই ভালো এই খারাপ, কই কোনোদিন তো বলতে শুনলাম না। এই বোন আমার এদিকে আয়, ওসব করো না, বুঝেছিস? তের কথার পাশে সুজি বুক ছেড়ে বেরিয়ে আসে অজানা দীর্ঘশ্বাস। তে উঠে গিয়ে জানালা গলিয়ে বাইরের বৃষ্টি বেঁচে তকতকে রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করলো। তৎক্ষণাৎ মনে পড়ে গেল কয়েকদিন আগে ঘটে যাওয়া সেই গা ছমছমে ঘটনার কথা। সেদিন জাঙ্কুক সময় মতো না এলে কি হয়ে যেত ভাবলে এখনো শরীরের সবকটা লোমকূপ দাঁড়িয়ে যাইতে। আচ্ছা, সেদিনের সবটাই কি জাঙ্কুকের করুণা ছিল নাকি অন্য কিছু? অন্যকে করুণা দেখাতে গিয়ে মানুষ কোনোদিনও নিজে আঘাতপ্রাপ্ত হয়, উত্তর জানা নেই তে। চোখের সামনে কালো মার্সিডিজটা দেখে তের ভাবনা শুধু
বিদ্যুতে টান পড়ে। তার মানে জাঙ্কুক চলে এসেছে। ওদিকে তো এখনো রেডি না হয়ে আকাশ পাতাল কল্পনায় বিভোর আনমনা মেয়ে একটা। খারাপ আবহাওয়া আর ঝুমা বৃষ্টির মাঝে ইউএসএ ছেড়ে ওদের প্রাইভেট জেটটা। তবে ভৌগোলিক দূরত্ব বৃদ্ধি পেতে ধীরে ধীরে আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে এখন। সেই সন্ধ্যা রাত থেকে রিচ ক্যাবিনে পড়ে পড়ে ঘুমাচ্ছে তে। এছাড়া অবশ্য করার কিছুই নেই ওর, কারণ চোখ খুললে কেমন মাথা চক্কর দিয়ে ওঠে। পেট থেকে উগড়ে বেরিয়ে আসে সব খাবার। এর মতো সবার সামনে বমি করে ভাসিয়ে নিজের মান সম্মান খোয়ানোর চেয়ে ঘুমিয়ে থাকাই শ্রেয়। তাতে যে যা ভাবার ভাবুক। তখন মাঝরাত। আরেকটু পরে থাইল্যান্ডের ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা। সারা রাত ঘুমিয়ে কাটালে ওরা চারজনের একজনও ঘুমায়নি। সবাই মিলে রাত জেগে একটা বড়সড় প্রি প্ল্যান তৈরি করেছে ওরা। মাঝরাতিতে নিজেদের মধ্যে আলোচনা শেষ করে জাঙ্কুক এসেছে দেখে এক নজর দেখার জন্য। তের কেবিনের দরজাটা হাট করে খোলা ছিল, যার ফলে নক করতে হয়নি আর জাঙ্কুক সোজা ঢুকে গিয়েছে ভেতরে। তে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রিম লাইটের নীল আলোতে আজও ওর সুন্দর লতানো শরীরটা দৃশ্যমান। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন পাজামা উঠে আছে হাঁটুর কাছে। মমের মতো সুন্দর পা দুটোর একটাতে নুপুর নেই, কি করে থাকবে? সেটা তো বহু আগে পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেছে তে। পায়ের দিক থেকে চোখ সরে গিয়ে জাঙ্কুকের দৃষ্টিগত হলো তের মেয়েদের দুধে হালকা বর্ণের লতানো পেট। পেটের মাঝখানে সেই কুচকুচে কালো তিল। দেখলে মনে হবে তের নারী দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্যই তার এমন মাঝে বরাবর অবস্থান। ঘোর লাগা চোখে খানিকক্ষণ ওই তেলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নীরবে সূক্ষ্ম ঢোক গিলল জাঙ্কুক। কোনো এক সংযমের কারণে ওর হাত দুটো মুঠিবদ্ধ হয়ে আছে। শীতাপ নিয়ন্ত্রিত ক্যাবিনের মধ্যেও ঘেমে যাচ্ছে শরীরটা। জাঙ্কুকের পরনে ছিল ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার, হাতে ক্রোকোডাইল স্কিনের ব্ল্যাক বেল্ট ঘড়ি। জিভ দিয়ে অদর যুগল ভিজিয়ে এসির পাওয়ার আরো খানিকটা বাড়িয়ে দিল ও। তবুও ঠান্ডা লাগছে না। ওদিকে প্রচন্ড ঠান্ডা পেয়েতে আরো নড়ে চড়ে আরো খানিকটা গুটিছুটি মেরে শুয়েছে। এবার শুধু পেট নয়, পেট পিঠ দুটোই দৃশ্যমান। উন্মুক্ত ফর্সা পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে রেশমের মতো লম্বা চুলগুলো। জাঙ্কুক নিজের অবাধ্য বাসনাগুলোকে বারবার মাথা থেকে দূর করতে চাইছে। মনটাকে রাম ধমক দিয়ে বারবার বলছে, উফ জেকে কি করছিস? ওর পেটের দিকে নয়, ওর মুখের দিকে তাকা। দেখ কি ইনোসেন্ট মায়া মায়া ঘুমান্ত মুখটা। অথচ চোখ দুটো আটকে আছে ধবধবে ফর্সা পেটে। ইচ্ছে করছে সেখানটায় আঙ্গুল ঘুরিয়ে হাজার টাকিবুকি করতে, কিন্তু তা তো সম্ভব নয়। জাঙ্কুক খারাপ, রওজাটা বদমেজাজি হতে পারে, তবে ক্যারেক্টারলেস কিংবা মেয়ে বাচ্ছিল না কোনো কালেই। ওর হৃদয়ের প্রতি এই অবাধ্য অনুভূতিগুলো কাজ করা নিতান্তই স্বাভাবিক। তবে এসব অদম্য অনুভূতিকে এই মুহূর্তে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না মোটেই। তাই ঘুমন্ত থেকে কয়েক দফা ঝাড়ি দিয়ে দ্রুত ওর কেবিন থেকে ত্যাগ করে জাঙ্কুক। অতঃপর মন সংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য ক্যাবিনের বাইরে চলে গিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। কিন্তু এই কি, ল্যাপটপে একটু আগে দৃশ্য ভাসমান। জাঙ্কুক তৎক্ষণাৎ ঠাস করে ল্যাপটপ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে তাকালো ছোট্ট জানালা ভেদ করে টিমিরে ঢাকা আকাশ পানে। তখনই একজন ক্যাবিন ক্রু এসে খুবই নমনীয় সুরে বলল, স্যার ঘন্টা খানিকের মতোই ল্যান্ড করব আমরা। কোনো কোল্ড ড্রিঙ্কস অথবা স্ন্যাক্স খাবেন? পেট। জাঙ্কুকের কথাটা ঠিক বোধগম্য হলো না লোকটার, তাই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়ে মানে স্যার কি খাবেন? বললাম তো পেট খাবো। জাঙ্কুকের জবাবে লোকটা ভেবাচেকা খেয়ে ওর দিকে আশ্চর্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। লোকটার কিংকর্তব্য বিমূঢ় চাহনি দেখে এতক্ষণে জাঙ্কুকেরও বোধগম্য হলো যে ও জিহ্বা স্লিপ কাটে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। আর এই মুহূর্তে এমন একটা কথা বলায় কেমন যেন অস্বস্তিও হচ্ছে ওর নিজের। তা তাড়াহুড়ো করে বলল, কিছু নেব না, ইউ ক্যান গো। লোকটা বকরে সম্মান জানিয়ে দ্রুত চলে যেতে জাঙ্কুক দু হাতে নিজের চুল টেনে কটমরি ও স্পষ্ট সুরে বলল, তোর জন্য কবে যেন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাইতে। দুনিয়াতে আর মানুষ পেলি না, তোকেই আমার স্টেপ সিস্টার হতে হলো। না পারছি তোকে ধরতে আর না পারছি তোকে ছাড়তে। ল্যান্ডিং এর পর আরো ঘন্টা খানিক গাড়ি পথ অতিক্রম করে ভোর রাতের দিকে হোটেলে এসে পৌঁছালো ওরা পাঁচজন। এটা হোটেল কম রিসর্ট বেশি মনে হচ্ছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসর্টের বিশাল জানালা দিয়ে চাইলে স্পষ্ট চোখে সি বিচ দেখা যায়। সেই সাথে অপর প্রকৃতির সৌন্দর্যতা আছে। ওরা দুইটা ভিলা ভোগ করেছে, একটাতে দুটো রুম, অন্যটাতে পাশাপাশি তিনটা। কিন্তু কে কোন রুমে থাকবে সেই নিয়ে বাদলা বিপত্তি। জিমিন কিছুতে সুগার ধারধার থাকবে না। ওদিকে জিমিনের মতামতে সুগার ঘোর আপত্তি। জিমিনের পাশের রুম ছাড়া কিছুতে অনত রুম গ্রহণ করবে না সে। ইয়োনো ওদের লাভ বার্ডের মধ্যে থাকতে নারাজ। এদিকে জাঙ্কুক ও ইয়োনোকে কোনো মতেই তের ধারে কাছে থাকতে দেবে না। শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে জিমিন, সুগা আর ইয়োনো রক পেপার সিজার খেলে রুম ভাগাভাগি করে নিল।
তুই এখানে সবার চেয়ে ছোট, তার উপর জাঙ্কুকের সাথে এসেছে তার নীরব দর্শকের মতো। যে রুমটা ওর জন্য বরাদ্দ করা হলো তাদের গিয়ে ঢুকে পড়লো। সারা রাতে জার্নিতে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা, এখন একটু ঘুমানো দরকার। তাই দেরি না করে জামা কাপড় ছেড়ে আবার এক দস্তার ঘুমিয়ে নিল তে। ভোর রাতে ক্লান্ত শরীরটা নিয়ে রুমে এসে জিমিনও ঘুমিয়ে গিয়েছিল দ্রুতই। তবে ভিডিও গেমের গোলাগুলি কর্কশ আওয়াজে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই ঘুম দৌড়ে পালালো ওর। ঘুম ভেঙে যাওয়ার দরুন একরাশ বিরক্তি নিয়ে প্রকুঞ্চিত করে পাশ ফিরে তাকালো জিমিন। তখনই দেখতে পায় সুগা ওর রুমে ডিভানে শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে। সুগাকে দেখে জিমিনের জিভটা তেতে হয়ে উঠলো, ভেতরটা চিরবিরে ফেটে পড়লো রাগে। ও চিৎকার দিয়ে উঠে বলল, এখানে কি করছিস তুই? আরে আস্তে আস্তে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ তো আমিও তো ঘুমাচ্ছিলাম, তাহলে তুই এখানে কেন? সুগা উঠে এসে জিমিনের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, যদি ক্লাবের লোকজন তোর খোঁজ পেয়ে তোকে ধরে নিয়ে যায় তাই পাহারা দিতে এসেছি। আমার ঘুমের প্রয়োজন নেই, তুই গিয়ে বরং ঘুমা। আমি ওদের সোনার ডিম পাড়া হাঁস সুগা, ধরে নিলেও কোনো ক্ষতি করবে না আমার। তোরা তো তেজ কেন বলতো? আমি বলে তোকে এত সহ্য করছি, অন্য কেউ কোনোদিন সহ্য করবে না, দেখিস। কে বলেছে তোকে সহ্য করতে? দূর হ তুই। আমাকে এত বিরক্ত লাগে তোর? হ্যাঁ, তোর এসব এক্সট্রা কেয়ার আমার অনেক বিরক্ত লাগে। ওই ইউনো আর জেকে তো এরকম করে না, তাহলে তুই কেন? ওরা তোকে বন্ধুর চোখ দিয়ে দেখে তাই, কিন্তু আমি তো তোকে ভালোবাসার চোখ দিয়ে দেখি। ভালোবাসার আর মানুষ পেলি না। জিমিনের আহত কণ্ঠস্বরে সুগার রাগে ফেটে পড়ে চোখ দুটো মুহূর্তে যেন অসহায় হয়ে গেল। ও একটানে জিমিনকে বুকে চাপটে ধরে বলল, ভালোবাসা কি এত গুণে বেঁচে হয় বল? তোর অতীত যেমনই হোক না কেন, তবু আমি তোকে ভালোবাসি, আর ভবিষ্যতেও বাসবো। তুই অবহেলা করলেও বাসবো। তুই যতবার আমাকে দূরে সরিয়ে দিবি, ঠিক ততবারই আমি চুম্বকের মতো তোর টানে চলে আসবো। তুই যদি কখনো আমাকে কাছে টেনে নিস, আমি আরো কাছে গিয়ে তোর অন্তরাত্মায় মিশে যাব। তবু কোনোদিন তোর পিছু ছাড়বো না। শুধু একটাই অনুরোধ, আমার ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন তুলিস না জান। ভালোবাসতে কারণ লাগে না, এটা ম্যাজিকের মতো হুট করেই হয়ে যায়। আমি শুধু তোর জীবন সঙ্গী হয়ে সারা জীবন তোর পাশে থাকতে চাই। এটা কি খুব বেশি চাওয়া বল? সুগার একরাশ ভালোবাসার স্বীকারোক্তির মাঝেও জিমিন নিশ্চুপ, অথচ সুগার শার্টের ভাঁজে অশ্রু ভেজে নয়ন দুটো মুছে যাচ্ছে বারংবার নিঃশব্দে নির্লিপ্তে। প্রতি মাসে নির্দিষ্ট সময় আসে প্রচন্ড পেটের ব্যথায় কাতরাতে ঘুম ভেঙেছে তের, কিন্তু আজ আর বিপরীত দিক থেকে কোনো আওয়াজ এলো না। খানিকক্ষণ ডাকাডাকি করে সুজি সারা না পেতে যখন চোখ মেলে তাকায়, তখনই মনে পড়ে যে ও তো ব্যাংককে আছে, আবার কি করে আসবে এখানে। উপায়ন্তর না পেয়ে দু হাত পেটে চেপে ধরে তে নিজে উঠে গিয়ে ব্যাগ হাতড়ে প্রয়োজনীয় জিনিস খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পুরো ব্যাগ টানাটানা করে ফেলেছে তে, কিন্তু সেসব কিছুই নেই। তের মনে আছে আসার সময় সুজি ব্যাগ গুছিয়ে দিয়েছিল। তে আটকে উঠে অসহায় কণ্ঠে বলে উঠলো, আপা পেট ব্যথা করছে, এবার মনে হয় মরে যাব আমি। তার মানে কি আপা সেসব কিছুই দেয়নি? এখন কি করব আমি? কাকে কি বলবো? ওদিকে পেটের ব্যথাটা ক্ষণিকের মাঝেই হলহলিয়ে ছড়িয়ে পড়েছে সারা শরীরের রন্ধ্রে রন্ধ্রে। কোমর আর পা দুটো অসাড় হয়ে আসছে। অপারক্তে প্রচন্ড পেটের ব্যথায় মেঝেতে শুয়ে গড়াগড়ি শুরু করে দিয়েছে। জিমিন অন্য ভিলায় আছে, পাশের রুমে কে আছে সেটা জানা নেই তে। সময়ের ব্যবধানে এতক্ষণে হয়তো পরনের কাপড় চোপড় অবস্থা বেগতিক আর কোনরূপ উপায়ন্তর না পেয়ে ভাবে মেঝেতে পড়ে ঠিক কতক্ষণ যাবৎ কাতরাচ্ছিল তা মনে নেই তে। তখন দুপুর হয়ে এসেছে। দরজায় সজোরে করা নাড়া ঠক ঠক আওয়াজ হতেই কম্পিত হলো তে শরীর। মেঝেতে শোয়া অবস্থাতেই দৃষ্টিপাত করলো দরজার দিকে। বাইরে থেকে জাঙ্কুকের গভীর কণ্ঠ ভেসে আসছে, তে দরজা খোল। জাঙ্কুকের আওয়াজ পেতে আরো বেশি গুটিয়ে গেল। এমন একটা অপ্রীতিকর পরিস্থিতিতে জাঙ্কুকের মুখোমুখি হতে চায় না ও। যতই হোক জাঙ্কুক ওর চেয়ে গুনে গুনে 12 বছরের বড়। আজ এভাবে দেখে নিলে এরপর জাঙ্কুকের চোখের দিকে চাইবে কিভাবে ও? ওদিকে জাঙ্কুক ডেকে যাচ্ছে এক নাগারে, তে দরজা খোল, না হলে পাসওয়ার্ড চেপে আমি ভেতরে চলে আসলে গুনে গুনে সব খানিক থাপ্পড় খাবি তুই। জাঙ্কুকের অতিমাত্রার হুমকির মুখে পড়ে তে মিনমিনে কাতর কণ্ঠে বলল, কিভাবে খুলবো? উপোস থেকে বিরক্তির চরম সীমানায় গিয়ে জাঙ্কুক বলে, কিভাবে খুলবি মানে? হাত দিয়ে খুলবি? আপনি ফিরে যান দয়া করে। তের কথাটা বলতে বাকি তার আগে পাসওয়ার্ড চেপে ভেতর প্রবেশ করলো জাঙ্কুক। তুই নাকি ব্রেকফাস্ট করতে যাসনি? কেন যাসনি? শাসাতে ভেতরে ঢুকে থেকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এলো জাঙ্কুক। ওর মাথায় কাছে হাঁটু গেড়ে বসে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে তোর? এভাবে মেঝেতে শুয়ে আছিস কেন? পেট ব্যথা করছে? শরীর খারাপ লাগছে খুব? ডক্টরকে কল করব? আপনি দয়া করে চলে যান। যাব মানে? তুই হুকুম করবি আর আমি চলে যাব? আমি কি তোর সার্ভেন্ট? তে জবাব দিল না। একে তো পেটের অসহনীয় ব্যথা, তার উপর এই লোকের মাথা খারাপ করে ধমকা হুমকি। না পেরে নীরবে কাঁদছে তে। জাঙ্কুক থেকে কোলে নেওয়ার জন্য 2 হাত বাড়াতে যাবে, তখন আবার ঘোর আপত্তি জানিয়ে চেঁচিয়ে উঠে তে, না
না, ছবি নামাই, অনুরোধ করছি। তোর অনুরোধ কিংবা নিষেধ কোনোটারই ধার ধারি না আমি, সেটা ভবিষ্যতে আরো ভালো করে বুঝতে পারবি তুই। কথা শেষ করে এক টানে তেকে কোলে তুলে নিল জাংকুক। সঙ্গে সঙ্গে ওর এক হাত ভিজে এলো তরল জাতীয় কোনো পদার্থে। জাংকুক প্রকুচকে তেকে কোলে রেখে নিজের হাতের দিকে দৃষ্টিপাত করলো। এমন বিব্রতকর পরিস্থিতিতে এই জীবনে পরিণীতে, তাই করণীয় কিছু না পেয়ে জাংকুকের কলার চেপে ধরে চোখ ধরে খিচিয়ে বন্ধ করে রেখেছে ও। লজ্জায় ভয় মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, আর তাতে ঢুকে গিয়ে আশ্রয় নিক। এই দুনিয়াতে আর কোনো কাজ নেই ওর। নিজের হাতে নজর বলিয়ে কথাটা বলে জাংকুকের মুখের দিকে চাইলো, যে এখনো চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। ও শিট, আমাকে কেন বলিসনি? আমি আরো ভাবলাম কি নাকি তুই কি এখনো ছোট বাচ্চাতে? তোর কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে? তে চোখ বুঝে এদিক ওদিক মাথা নাড়ালো। জাংকুক দাঁতে দাঁত চেপে বলল, তাহলে সারাদিন কেন এভাবে কষ্ট সহ্য করলি? কেন আমাকে বললি না? কি হলো, উত্তর দে। তের জবাব নেই। জবাব কি দিবে, ওর তো লজ্জায় গলার আওয়াজই নেই। জাংকুক নিজের রাগ সংযত করে তেকে বিছানায় শুইয়ে দিয়ে জিমিনকে কল করে আসতে বলল। তে বিছানায় শুয়ে এক চোখ সামান্য খুলে জাংকুককে দেখতে চেষ্টা করলো, যার সাফাত রঙা শার্টটা খানিকক্ষণ আগে নষ্ট করে দিয়েছে তার নারী সত্তা। অথচ জাংকুকের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো এখনো তার বোকা থেকে বকাঝোকা দিতেই ব্যস্ত। পরন্ত বিকেলে ঝড় এসেছে সুবিশাল সমুদ্র তটে। সমুদ্রের নীলানম্বর জল ভলভলিয়ে ফুলে ফেলে উঠেছে দ্বিগুণ। জোয়ারের তালে তালে নীল রঙা স্বচ্ছ পানির ছলের ছলের ঢেউ এসে আছড়ে পড়ছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসমুদ্রের গহীন থেকে উঠে এসে তীরে ঠাঁই নিয়েছে রং বেরঙের ঝিনুকের দল। হুট করে এক নজর দেখলে মনে হবে নীল রঙা অমৃতের মাঝে কেউ চকচকে হিরে জহরত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। চক্ষু পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতি মূল্যবান হিরে জহরতেই কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থলিতে ভরে নিচ্ছে তে। শিপ থেকে নামার পরেই শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকাণ্ড। ওদিকে বাকি সবাই অনেকটা এগিয়ে গিয়েছে। ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পড়েছে তে। পরনে ওর ল্যাভেন্ডার কালারের ফিনফিনে লং ফ্রক, যা গোড়ালি অব্দি নেমে এসে গাউনে পরিণত হয়েছে। এক হাতে মুক্তা ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাঙ্গল, হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো শুধু একটা পাঁচ ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলকে দেখলে মনে হবে এই জনমানবহীন ছেড়া দ্বীপের আধিপত্য শুধুই ওর। ওই চুক চুক ধরে সমুদ্রের বসবাসরত রূপকথার সেই সাগর কন্যা, যা কিনা এখন ঝিনুক কুড়াতে গভীর মনোযোগী। তে পিছিয়ে পড়েছে দেখে জিমিন পেছন ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠলো ওকে। তাড়াতাড়ি এসো, এত পিছিয়ে গেলে কি করে? জিমিনের কথার মাথায় জাংকুক এবার সামনে থেকে পেছনে এক ঝলক চোখ ঘোরালো। চোখে তার বিশাল আকৃতির রোদে চশমা, লম্বা স্টাইলিশ চুলগুলো সাগর তীরে ছড়া হয় এলোমেলো হয়ে উঠছে। বারবার ব্যাগ ব্রাশ করেও ঠিক রাখা যাচ্ছে না মোটেই। পরনের সাথে টি শার্টের উপর ক্যালভিন ক্লাইন খচিত ডেনিম ট্র্যাক শুটে গ্লোবাল সুপারস্টারদের মতোই সুপুরুষ লাগছে তাকে। জিমিনের ডাকে তে ঝিনুক কোরানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের থেকে দূরত্ব কমালো। পেছন পেছন হাঁটতে হাঁটতে সূক্ষ্ম চোখে পরখ করতে লাগলো সাথে আসে সবাইকে। জিমিন আলট্রা মডার্ন ধাঁচের মেয়ে, এরকম জঙ্গলে ঘেরা দ্বীপে সমুদ্র বিলাস করতে এসেও তার ফ্যাশনের পরিবর্তন হয়নি একটু। স্কিনি লেদার প্যান্ট, পায়ে বুট, গায়ে ট্যাঙ্ক টপ, তার উপর লাল রঙের লম্বা কোটি। জিমিনের সাথে রং মিলিয়ে সুগাও লাল রঙের শার্ট পরেছে, যা নিয়ে সেই কখন থেকে ইউনু হাসাহাসি করে খেললিয়ে ওড়াচ্ছে। ওদের থেকে চোখ সরিয়ে তের চোখ গেল জাংকুকের দিকে, যে সমুদ্র বিলাসে এসেও এক মনে ফোন ঘাটছে। তবে মজার বিষয় হলো সাদা কালো ছাড়া অন্য কোন রঙে জাংকুককে এই প্রথম দেখলো তে। এমন ব্যতিক্রম স্টাইলে বানিয়েছেও তাকে বেশ। এই গ্রুপের মধ্যে ইউনুই একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি তের মনের মতো। ইউনুর মাথা স্ক্রু সবগুলো ঠিক আছে মনে হচ্ছে। ইউনু একজন গ্লোবাল মডেল, তাই ওর ফ্যাশন আইডিয়াও বেশ ভালো। থ্রি কোয়ার্টারের সাথে ফ্লোরাল প্রিন্টেড শার্ট পরে এসেছে সে। সবাইকে একে একে পরখ করা শেষ হলে তের চোখ গেল বিস্তার বেলাভূমি ছাপিয়ে গহীন অরণ্যের দিকে। প্রথমে কয়েক ধাপে সারি সারি নারিকেল গাছ, তারপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে কয়েকটা সমুদ্র পথ পাড়ি দিয়ে তবেই হদিশ মিলে অপার সৌন্দর্য বেষ্টিত এই ছেড়া দ্বীপের। সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে দেশি বিদেশি মানুষের তুমুল চমচমাট লক্ষণীয়। যে যার মতো করে নিয়ে নিচ্ছে সমুদ্র তীরে ধুলো ময়লাবিহীন পরিষ্কার অক্সিজেন মিশ্রিত বায়ু। কেউ কেউ আবার মেতে উঠেছে ঢেউ খেলানো সমুদ্র স্নানে। চিরাচরিত একঘেয়ে জীবন থেকে খানিকটা ফুরসত পেয়ে চারিদিকে সবাই কেমন শিশুসুলভ আচরণ করছে। তবে এতক্ষণ যাবৎ এক নাগারে হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেটাই এখন আপাতত দেখার পালা। আমাদের হাতে সময় থাকবে 10 মিনিট। এই 10 মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই, ইলেকট্রিক, ব্যাংক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট সবগুলোই একসাথে হ্যাক করব আমি। জেগে বাইক নিয়ে ক্লাবের বাইরেই থাকবে। আর ইউনো, তুই হবি জিমিনের অ্যাসিস্ট্যান্ট। যখন সবগুলো সাইট একযোগে হাতছাড় হয়ে যাবে তখন ওরাই নিজেদের মধ্যে গন্ডগোল লাগাবে। সেই ফাঁকে তুই জিমিন আর ওর বাবাকে
নিয়ে শর্টকাট রাস্তা ধরে বেরিয়ে আসবি। এটা হচ্ছে শর্টকাট রাস্তা। জেগে ঠিক ওই পজিশনেই ওয়েট করবে। কথাটুকু শেষ করে ইউনুর দিকে ল্যাপটপ এগিয়ে দিল সুগা। ইউনু ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই বুঝলাম, কিন্তু আমি কেন জিমিনের অ্যাসিস্ট্যান্ট হতে যাব? আফটার অল তোর পেয়ারে লাল হচ্ছে জিমিন। জিমিন তখন উত্তাল সাগরের ঢেউয়ে মালা দেখায় ব্যস্ত। সেদিকে এক নজর তাকিয়ে দাঁত কটমট করে সুগা বলল, তাহলে হ্যাকিং এর কাজটা বরং তুই কর, দেখি কোন ঘোড়ার ডিম পারিস। বাচ্চাদের মতো সিলো ঝগড়াঝাটি বন্ধ করে আমার জন্য কেটিএম 390 রেড করার ব্যবস্থা কর। যেন তেন বাইক রাইড করে মজা পাই না আমি। তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিস নিজেকে যে তোর পছন্দের বাইকটাই রাইড করতে হবে। দুইটা জিনিস আমি কম্প্রোমাইজ করি না সুগা, আর কোনোদিন করবো না। তার মধ্যে একটা হলো বাইক, আর আরেকটা। জাঙ্কুক এবার নিঃশব্দে তের দিকে তাকালো, যে এই মুহূর্তে খুবই মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তর দিয়ে ক্যাস্টল বানাতে ব্যস্ত। তেকে বালু দিয়ে ক্যাস্টল বানাতে দেখে ইউনু এগিয়ে গেল সেদিকে। তের পাশে গিয়ে বসে আগ্রহী স্বরে বলল, আমি হেল্প করব? সত্যি করবেন? ইয়ানু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে তের হাতে হাত লাগায়। তেকে সাহায্য করতে করতে ইয়ানু খেয়ালই করেনি যে কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। সে সাথে তেকেও। বালুর ক্যাস্টলটা তখন প্রায় তৈরি হয়ে গিয়েছে। দুজন মিলেমিশে করাই বেশ সুন্দরভাবেই ফুটে উঠেছে ডিজাইনটা। এবার ফিনিশিং এর পালা। বালুর আস্তরে আলতো করে হাত বোলাতে গিয়ে তের হাতে একটুখানি স্পর্শ লেগেছে কি লাগেনি, তৎক্ষণাৎ কয়েক মিটার দূর থেকে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠলো জাঙ্কুক, ইউনুর বাচ্চা! আচমকা চিৎকার শুনে লাফিয়ে উঠে পেছনে চাইলো ইউনু। কয়েক মিটার দূরত্বে হাত মুঠে বদ্ধ করে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের মুখ ভঙ্গিমা দেখে ওর গলা শুকিয়ে গিয়েছে। জাঙ্কুকের রাগে রক্তিম হয়ে যাওয়া চোখের দিকে তাকালেই বোঝা যায় ও গত আধ ঘন্টা যাবৎ সূক্ষ্ম নজরে এদিকেই তাকিয়েছিল। আর এই মুহূর্তে ইউনুর খবর আছে। নিজেকে বিপদ মুক্ত করতে ইউনু তৎক্ষণাৎ বাম হাত দিয়ে টোকা মেরে এতক্ষণ ধরে একটু একটু করে সযত্নে তৈরি করা ক্যাস্টলটা ঠাস করে ভেঙে ফেললো। এবার শুধু জাঙ্কুকের নয়, তের মেজাজে সপ্তম আসমানে চড়ে গেল। এক খুশিতে ইউনুর নাক ফাটিয়ে দিতে ইচ্ছে হলো। শালা ভিতর ডিম একটা। ইউনু ব্যর্থ চাউনি নিয়ে একবার জাঙ্কুকের দিকে তাকালো তো আরেকবার চোখ ঘুরিয়ে তের দিকে। সঙ্গে সঙ্গে জাঙ্কুকের আওয়াজ ভেসে এলো, আবার ওই দিকে চোখ দিয়েছিস? এদের কাহিনী দেখে তে বিরক্ত হয়ে ধাপ ধাপ পা ফেলে সেখান থেকে চলে গেল। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। সবাই সবসময় ওর মনটাই কেন ভেঙে দেয় কে জানে। আকাশে সূর্যের তির্যক আলো মিয়ে কি গোধূলি নেমেছে। সোনালি আলোর ছোটাই ঢেউ খেলানো সমুদ্রের পানিগুলো চিকচিক করছে। সাগরের পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছে তে। তবুও হাঁটার গতি থামায়নি। ভালো লাগছে না ওর। সবাইকে কেমন পরপর লাগছে। ছোট বাচ্চারা যেমন আম্মুর কাছে যাব বলে বায়না ধরে, তেও তেমন বলতে ইচ্ছে করছে আবার কাছে যাব, কিন্তু ও তো এখন আর ছোট নয়। তাই সেসব বলে নিজের আত্মসম্মানে 12টা বাজানোর কোনো ফুরসত নেই। ওদিকে ইউনাকে ইচ্ছা মতো কথাগুলো ঝাড়ি দিয়ে অনেকটা দূরত্ব রেখে তের পিছু নিয়েছে জাঙ্কুক। মনে মনে বলছে, দেখি কত দূরে যেতে পারিস। আমি আটকাবো না, আটকাতে গেলে তোর খবর আছে আজ। এরই মাঝে জাঙ্কুকের মোবাইল চেক করতে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। ওদিকে সন্ধ্যা নেমে আসছে, তাই ও এবার দ্রুত পা চালাতে লাগলো থেকে নিয়ে আসবে বলে। কিন্তু কিছু দূর যেতেই একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল জাঙ্কুক। দেখলো তে একটা অচেনা থাই লোকের সাথে একটা পার্স ব্যাগ নিয়ে টানাটানি করছে। টানাটানি বললে ভুল হবে, এক প্রকার জোর জবরদস্তি করছে লোকটার সাথে। তের পাশে দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুচুবৃদ্ধা মহিলা, যার বিনুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উকিয়ে দিচ্ছে কুচকুচে কালো চুল। মহিলার ভাব ভঙ্গিমাও ভারী অদ্ভুত। জাঙ্কুক খানিকক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। তারপর এগিয়ে গিয়ে ফট করে তের হাত টেনে ধরে ব্যাগটা থাই লোকটার হাতে এগিয়ে দিয়ে বলল, আই এম এক্সট্রিমলি সরি, ইউ ক্যান গো নাও। লোকটা জাঙ্কুককে ধন্যবাদ জানিয়ে চলে যেতে জাঙ্কুক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধার দিকে তাকালো। ওর বাজ পাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পড়তে সূক্ষ্ম ডোকিলে উল্টো পথে হাঁটা দিল বৃদ্ধা। তৎক্ষণাৎ হিংস্র বাহিনীর ন্যায় তেতে উঠলো তে। কণ্ঠে একরাশ বিরক্তি আর ঝাঁজ নিয়ে বলল, আপনি কেমন লোক বলুন তো? একটা হাইজ্যাকারের হাতে ওই বৃদ্ধ মহিলার সব টাকা পয়সা তুলে দিলেন। এতটা নির্দয় কেন আপনি? উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন কখনো? মায়ের শাসন পালন ছাড়া উচ্ছৃঙ্খল জীবনে বড় হলে এই হয়। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কি থেকে কি বলে ফেলেছে তে তা নিজেও জানে না। তবে কথার মাঝপথে জাঙ্কুকের শক্ত হাতে চপটাঘাত এসে আছড়ে পড়লো ওর নরম তুলতুলে গালে। জ্বরের আঘাতটা এতই জোরে ছিল যে তের মনে হলো ওর গালটা এক্ষুনি খসে পড়বে। উড়ন্ত অগ্নিস্ফুলিঙ্গ বিস্ফোরণের মতোই ব্যথায় ঝলসে যাচ্ছে গালটা। নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে জাঙ্কুকের অগ্নিমূর্তির দিকে তাকালো তে। অস্ত যাওয়া সূর্যের সিঁদুর রাঙা আলোয় ওর মুখটা ভয়ানক দেখাচ্ছে। ফর্সা আকর্ষণীয় ওর মুখটা মুহূর্তে কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তীক্ষ্ণ
জলটা জিভের তোপে তীর করে কাঁপছে। মুখ উঁচিয়ে ওর কথার পাশে কিছু একটা বলতে যাবে তার আগে জাঙ্কুক দাঁতে দাঁত পিষে বলল, আগে মানুষ চিনতে শেখ, পরে জাজ করতে আসিস ইডিয়েট। আমার চোখের সামনে থেকে যাতে, নয়তো আরো মার খাবি। এই মুহূর্তে তোর মুখটাও আমি দেখতে চাই না। জাঙ্কুকের কথায় বারদের মতো তেজ ছড়িয়ে পড়লো তেজ শরীরে রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে আগ্নেয়গিরি জ্বলন্ত লাভার মধ্যে রাগ উগড়ে উঠছে বলবল করে। রাগের তোপে হৃদয়িত জ্ঞান শূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতে হনহন করে উল্টো পথে হাঁটা ধরলো তে। জাঙ্কুকেরও মাথায় আকাশ সমজিৎ চড়ে আছে, তাই ও নিজেও তের কথা চিন্তা না করে হাঁটা দিল তের বিপরীত দিকে। পুরো একটা দিনের ইতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামরায় বসে বসে। সারাদিনের ছোটাছুটি শেষে সন্ধ্যা হতে ঝরঝরে ক্লান্তি নেমেছে রক্ত মাংসের তৈরি যন্ত্রের মতো শরীরটায়। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে গিয়ে যাচ্ছে সুজি। গন্তব্য জাঙ্কুকের ছোট ডুপ্লেক্স বাড়ি। বাড়িতে গিয়ে ঘুমালে হয়তো ক্লান্তি কাটবে খানিকটা। বাস স্টপেজ থেকে নেমে দ্রুত হেঁটে ক্যাফেটেরিয়া পর্যন্ত এলো ক্লান্তিতে এখন হাঁটার গতি ধীর হয়ে গিয়েছে ওর। মনের মাঝে জমে থাকা একরাশ অভিমান। ক্লান্ত পরিশ্রান্ত শরীর প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারের মতো হসপিটাল টু বাড়ি সবকিছু ছাপিয়েও ওর মনে ভেসে বেড়াচ্ছে খুশি লাড্ডু। আর তো মাত্র কিছুদিন, তারপর মা ঠিক আগের মতো হাঁটবে চলবে কথা বলবে ওদের দুপনকে শাসন করবে আদর করবে। ও আটতে আবারও বয়সের মাপকাঠি ভুলে মায়ের আদরে বাচ্চা হয়ে যাবে। এই যে খুশির আর কি বা হতে পারে। এত সব ভাবনার মাঝেও সুজি অযাচিত মনে এক সূক্ষ্ম কৌতূহল হানা দেয়। মনে মনে ভাবে, আচ্ছা মায়ের সুস্থতার পর সবকিছু একই রকমই থাকবে তো? সুজি যখন সোডিয়ামের আলো ছায়াকে পেছনে ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল তখন আবারও সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত মুখ দুটি সামনে চলে আসে ওর। রাস্তার পাশে গাড়ির দিকেতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জেহব। তার মুখোমুখি সেদিনের সেই সুন্দরী মেয়েটা। বেশভূষা তার অত্যাধুনিক কার্ল করা ঢেউ খেলানো চুলগুলো বাদামি রঙের হলেও দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা পশ্চিমা দেশের কোনো সাদা চামড়া নয়, বরং এশিয়ান কোনো দেশের হবে হয়তো। জেহবের সাথে যেহেতু দাঁড়িয়ে আছে বাংলাদেশীয় হতে পারে। সুজি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সবটা পরখ করলো, তারপর এমন ভাবে ওদের অতিক্রম করে চলে গেল যেন জেহবকে ও চিনেই না। কিন্তু জেহব সুজিকে দেখা মাত্রই ওর পিছু নিয়েছে। জেহব পেছন পেছন এগিয়ে আসছে দেখে সুজি হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবু জেহবের পুরুষালী কদমের সাথে পেরে উঠলো না সুজির ক্লান্ত শরীরটা। এক পর্যায়ে পেছন থেকে ওর বাহু টেনে দাঁড় করিয়ে দিল জেহব। সুজি ঝাড়ি মেরে নিজে হাতটা ছাড়িয়ে বলল, কি সমস্যা? আপনার কি সমস্যা? ইগনোর কেন করছেন? আপনার কেন মনে হলো আমি আপনাকে ইগনোর করছি? আপনাকে ইগনোর করার যোগ্যতা কি আছে আমার? কথায় আছেন? মোটেও না। কিম সুজি এতটাও ভীতু নয়। আই লাইক ইট। ফোন না ধরার কারণটা জানতে পারি? ইচ্ছা করেনি তাই ধরিনি। আপনার ইচ্ছাটা তো খুব বাজে। সুজি আবার সামনের দিকে হাঁটা ধরলো। জেহব ওর পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে সুজির 5 আঙ্গুলে ভাঁজে নিজের আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরলো জেহব। সুজি হাঁটে থামিয়ে আবারও বিরক্তি নিয়ে বলল, আবারও হাত ধরছেন কেন? ইচ্ছা হয়েছে তাই ধরেছি। আমার ইচ্ছাটাও খুব একটা সুবিধার না, বুঝলেন? জেহবের কথার পিঠে সুজি লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম কণ্ঠে বলল, জিহব সাহেব আপনি শুধু আমার, তাই তো? 100%। সুজির ফ্যাকাশে ক্লান্ত মুখটা এতক্ষণে হাসির ঝলক দেখা দিল। এই হাতটা জেহবের আঙ্গুলের ভাঁজ থেকে বের করে দু হাতে ওর বাহু আঁকড়ে ধরে মাথাটা এলিয়ে দিল জেহবের কাঁধের উপর। জেহব তার গমগমে পুরুষালী হাঁচকে স্বরটা কিছুটা নামিয়ে জিজ্ঞেস করলো, টায়ার্ড লাগছে? সুজি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সঙ্গে সঙ্গে ওকে দু হাতে উঁচিয়ে কোলে তুলে নিল জেহব। পাকিস্তানি প্লাজো আর কামিজ পরেছিল সুজি। দুপাট্টা দিয়ে টেনে রাখা মাথার আধখানা ঘোমটাটা সঙ্গে সঙ্গে খুলে গেল ওর। মাঝ রাস্তায় জেহবের হঠাৎ কর্মকাণ্ডে বিশ্ব হতবাক হয়ে সুজি লজ্জিত কণ্ঠে মিনমিনিয়ে বলল, বাড়ির কাছে চলে এসেছি তো, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে। বাড়িতে কেউ নেই ডিয়ার। সেই হাসিতে চিকন ফ্রেমের চশমা পরিহিত জেহবকে আবার এক দফা নতুন রূপে আবিষ্কার করলো সুজি। রাত 9:35। রাতের খাওয়ার সময় হয়েছে। এরপর আবার ঘুমানোর পালা। পরের দিন সকাল সকাল উঠতে হবে, অথচ তে এখনো খেতেই আসেনি। তে যে রুমটায় থাকে তার পাশের রুমটাই জাঙ্কুকের। জিমিন, সুগা আর ইয়েনু অন্য ভিলাতে থাকে। তবে খাবারের সিস্টেম বুফে বলে খাবারের সময় হলে সবাই একই ডাইনিং এ জমায়েত হয় ওরা। এখন ডিনারের টাইম। ডাইনিং এ সবাই উপস্থিত অথচ তে নেই। চারদিকে চোখ বুলিয়ে থেকে না দেখে জিমিন বলল, তুই কোথায়? এখনো খেতে আসেনি? জিমিনের কথায় জাঙ্কুকও চারিদিকে চোখ বুলিয়ে বলল, তোরা শুরু কর, আমি ওকে ডেকে নিয়ে আসছি। আমি ধমক দিয়ে না ডাকলে জীবনেও আসবে না এই ঘাটের আমে। তেকে ডাকতে গিয়ে জাঙ্কুক ভিলায় প্রবেশ করতে ও ভ্রুচোরা কুচকে গেল। পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে। বিচ থেকে ফিরে সারা সন্ধ্যা আর রুমে আসেনি জাঙ্কুক। বাইক ভাড়া করে ব্যাংককের হাইওয়ে রাইড করে বেরিয়েছে ঘন্টার পর ঘন্টা। অথচ এত রাত হয়ে গেল এখনো লাইট চালায়নি কেন তে? জাঙ্কুক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমের লাইট চালালো। অতঃপর তেই রুমের সামনে গিয়ে ওকে ডাকতে আরম্ভ করলো। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে জাঙ্কুক বিস্মিত হয়ে পড়লো। মনে মনে ভাবলো, কালকের মতো কিছু হয়নি তো আবার? কালকের কথা মনে পড়তেই পাসওয়ার্ড টিপে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো জাঙ্কুক। ভেতর প্রবেশের সঙ্গে সঙ্গে ও শিরদাঁড়া পেয়ে যেন শীতল স্রোত
নেমে গেল। মনে হলো কলিজাটা কেউ খামচে ধরেছে। পুরো রুম ফাঁকা। তাহলে তে কোথায়? জিমিন সুগা ইউনু কালকে ব্যাপারটা নিয়ে আলোচনা করছে আর খাবার খাচ্ছে। জিমিন ভুক্তভোগী অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে সুগার। সে নিয়ে কখন থেকে হাসছে ইউনু। ইউনু যখন সুগাকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাবে খাবে ভাব, সেই মুহূর্তে ছোম মেরে ওর গলা চেপে ধরে জাঙ্কুক হুঙ্কার দিয়ে বলল, তে কোথায়? তে কোথায় মানে? সেই জিপিকালে উত্তম মাধ্যম দিলেই তারপর আমি তে ধারের কাছেও যাইনি। বিলিভ মি, গড প্রমিস। জাঙ্কুক আস্তে করে ইউনুকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালে সবগুলো রক ফুলে আছে ওর। জল হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত। সেভাবে থেকে জাঙ্কুক সবার উদ্দেশ্যে বলল, তে কি তোরা নিয়ে আসিসনি? জিমিন আর সোকা চোখাচোখি করে মিনমিনিয়ে বলল, তুই তো আমাদের আগেই চলে এসেছিলি। আমরা আরো ভাবলাম থেকে সাথে করে নিয়ে এসেছিস। ড্যাম ইট। ইউনো কয়টা বাজে চেক করতো? আমি দ্বীপে যাব। প্রায় 10টার কাছাকাছি ভাই। এই সময় অত দূরে দ্বীপে কোনো শিপ যেতে রাজি হবে না। তাছাড়া দ্বীপের শেষ ফেরি সন্ধ্যা 7টায়। তাহলে ইমার্জেন্সি হেলিকপ্টার বুক কর। মানে এত রাতে হেলিকপ্টার বুক করাটা কিছুটা কস্টলি হয়ে যাবে। সো হোয়াট, টাকা কি তুই দিবি? তিমিরে ঢাকা গভীর অরণ্যের পথ হারিয়ে পায়ে কাটা ফুটিয়ে চটলা পাকানো দান প্রাকৃতিক। বট গাছের নিচে বসে ফুপিয়ে ফুপিয়ে কাছেতে তখন রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এক মনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে কিছুই মনে নেই ওর। যখন মস্তিষ্কে নাড়া দিল যে ও গহীন জঙ্গলের মধ্যে চলে এসেছে, তখন ঘোর আধারে ছেয়ে গিয়েছে ধরণী। অমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে এতই অন্ধকার যে নিজের হাত পা পর্যন্ত খালি চোখে দেখার জন্যই। তাই যখন বুঝেছে যে ও পথ হারিয়ে ফেলেছে, তখন মতিভ্রম হারিয়ে অন্ধকারের মধ্যে দিকে দিক ছুটেছে ও, যার ফলে বন বিজুড়িতে বেঁধে জুতা সহ পায়ের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে পা দুটো। হাঁটতে না পেরে অন্ধকারের মাঝে অসহায়ের মতো গলা ফাটিয়ে ডেকেছে সবাইকে। অথচ নীরব বেলাভূমিতে একটা মানুষের আওয়াজও শোনা যায়নি, বরং ওর ডাকে বিপরীতে বেশি এসেছে রাত জাগা বন্য প্রাণী আর হুতুম পেঁচার গা গুলানো ভয়ানক আওয়াজ। এক পর্যায়ে রাখতে রাখতে গলার স্বর ভেঙে গিয়েছে ওর। শেষমেশ হাল ছেড়ে দিয়ে শরীর আর মনের জমাট বাঁধা ব্যথা নিয়ে গাছের নিচে বসে পড়েছে তে। ফুপিয়ে কেঁদে ভাসাচ্ছে নিস্তব্ধ অরণ্য। কান্নার তালে তালে কেঁপে উঠছে ওর ছোট্ট শরীরটা। এভাবেই কিছু সময় অতিবাহিত হয়। তে এখনো হাঁটুতে মুখ গুজে কাঁদছে। চারিদিকে তাকাতেও কেমন গা ছমছম করছে ওর। সে সময় হঠাৎ শুকনো পাতার মর্মর আওয়াজ পেয়ে মাথা তুলে সামনে চাইলো তে। চারিদিকে অন্ধকার, সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, অথচ পায়ের কাছে কোনো কিছুর উপস্থিতি সুস্পষ্ট। কিন্তু কি ব্যাপারটা বোঝার জন্য নিজের এক পায়ে ছেঁড়া জুতোটা দূরে ছুঁড়ে মারলো তে। সঙ্গে সঙ্গে ফোনা তুলে হিসহিসে উঠলো জঙ্গি এক সরীসৃপ। হঠাৎ করে নিজে এত কাছে সাপের উপস্থিতি টের পেয়ে ক্রন্দনরত মুখটাকে দুহাতে চেপে চোখ মুখে যে দৌড় লাগালো তে। অন্ধকারে দৌড়াতে গিয়ে বন বিচুরিতে বেঁধে বারবার হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে ও। তবুও শরীরে সর্বশক্তি প্রয়োগ করে পুনরায় দৌড়াতে লাগলো তে। এক পর্যায়ে চোখের সামনে জ্বলন্ত দুটো চোখের উপস্থিতি টের পেয়ে সেই ছোটার গতি আবার থমকে গেল ওর। হঠাৎ করে অন্ধকার জঙ্গলে এমন জ্বলন্ত চোখ দেখে ভয় আতঙ্কে জর্জরিত হয়ে কখন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলো তে। মনে মনে ভাবলো, এটা আবার কি? কোনো বাঘ ভালুক নয় তো? এবার আমি কোন পথে যাব? কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবো তো? এই ভয়ঙ্কর চোখ দুটো ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে আবারও উল্টো পথে ছুট লাগালো তে। দৌড়াতে গিয়ে গাছের সাথে লেগে জামার হাতাটা ছিঁড়ে পিঠ অব্দি নেমে এসেছে, তবুও থামলো না তে। জীবন বাজি রেখে দৌড়াতে লাগলো যেদিকে দু চোখ যায় সেদিকে। এভাবে ছুটতে ছুটে মাঝপথে হঠাৎ করে আলো ছলকানিতে চোখ ঝাপসা হয়ে এলো ওর। দ্রুত বেগে দুহাত চলে গেল ওর চোখের উপর। তীব্র গুনগুন আওয়াজে হাঁটু সমান লম্বা চুলও উড়ে যেতে চাইছে যেন। এত বেশি তীব্র বাতাস আর শব্দতে মনে হচ্ছে শুধু চুল নয়, বুকা পাতলা গড়নের তেও বোধ হয় উড়ে যাবে উচ্ছিষ্ট আবর্জনার ন্যায়। কিসের এত বাতাস আর শব্দ? সাগর পাড়ে কি ঘূর্ণিঝড় শুরু হলো কিনা বোধগম্য হলো না তের। এতক্ষণ অন্ধকারে থাকা চোখ দুটো হঠাৎ আলো ঝলকানিতে যেন এখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বাদে একটু রয়েছে হয়ে চোখ দুটো খুললো তে। আর চোখ খোলা মাত্রই মানুষের উপস্থিতি টের পেয়ে যেন ধরে প্রাণ চলে এলো ওর। হেলিকপ্টার নিয়ন আলোতে তে দেখলো ওর থেকে বেশ অনেকটা দূরে বিশাল হেলিকপ্টারের নিচে দাঁড়িয়ে আছে লম্বা মতো একজন। পরনে তার কালো হুডি। নিষ্প্রভ চোখ দুটো আহতদের মতো তের দিকে নিবদ্ধ তার। চারিদিকে ভালোভাবে তাকিয়ে এতক্ষণে তে খেয়াল করলো ও দৌড়াতে দৌড়াতে সাগর পাড়ে চলে এসেছে। আর চোখের সামনে যে মানুষটা নিষ্প্রভ চোখে ওর দিকে তাকিয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং জাংকুক, ওর সেভিয়র। মানুষটা জাংকুক এটা বোধগম্য হতে দৌড়ে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে উঠলো তে। এতটা জোরে জাংকুকের বুকে ঝাঁপিয়ে পড়েছিল যে জাংকুকের বেশি বহুল শরীরটাও কম্পিত হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে এক হাতে জাংকুকের হুডি খামচে ধরে অন্য হাত দিয়ে ক্রমাগত ওর বুকে আঘাত করে যাচ্ছে তে। বিপরীতে জাংকুক টু শব্দ করছে না, চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কারণ এই মুহূর্তে উপরওয়ালার কাছে ওর যে কৃতজ্ঞ বোধ হয় আর কেউ নেই। ক্রন্দনরততে এখনো ওকে ইচ্ছে মতো কেল ঘুষি দিয়ে যাচ্ছে। জাংকুক তাকে নজর না দিয়ে আলতো হাত বুলিয়ে দিল তে নরম তুলতুলে গালে, যেখানটায়
ওর 5 আঙ্গুলের ছাপ এখনো দৃশ্যমান। ইচ্ছে তো করছে এখনো গভীরভাবে আদর করে দিতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই নিজের হুডিটা খুলে সেটা দেখাতে পুরো শরীর ঢেকে দিয়ে ওকে কোলে নিয়ে উঠে গেল চলন্ত হেলিকপ্টারে। সে এখনো জাঙ্কুকের কলার ছাড়েনি, একই ভাবে ধরে রেখেছে। ওর বোধহয় বিশ্বাস ছিল জাঙ্কুক ওকে রেখে দ্বীপ ছেড়ে যাবে না, কিছুতেই যাবে না।